সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, 1 ডিসেম্বর বিজয়ের মাসে প্রবেশ করেছি আমরা। এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলাপ করি। একই সঙ্গে আমরা বিজয়ের এই 4.5 দশক অতিক্রম করবার পরে বাংলাদেশের অর্জন আরও কত দূর আমরা এগোতে পারতাম বা কী আমরা অর্জন করতে পেরেছি, আমাদের স্বপ্ন কী ছিল, সেগুলো নিয়ে কথা বলবো। শুরুতেই আমাদের দিনের যে ঘটনাগুলো আছে, শিরোনামগুলো, সেগুলো সম্পর্কে একটু ধারণা দিই এবং সময় পেলে এই বিষয়গুলো নিয়ে আমরা কথাও বলবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরি সফরে গিয়ে সেখানে একটি নাগরিক সম্বর্ধনা বক্তব্য রেখেছেন। সেখানে বলেছেন যে অন্য দল ক্ষমতায় আসলে দেশ আরও পিছিয়ে পড়বে, যে উন্নয়নের ধারা তারা শুরু করেছেন সেটা শ্লথ হয়ে যাবে। খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন, এই সপ্তাহেই শুরুর দিকেই একটা টুইট বার্তায় বলেছেন যে ভোটের অধিকার রক্ষায় সমঝোতার ভিত্তিতে ইসি গঠনে আলোচনা দরকার। অন্যদিকে তার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি অভিযোগ করেছেন যে মামলা এবং সাজা দিয়ে বিএনপি নেতাদের রাজনীতি থেকে সরানোর চক্রান্ত করছে সরকার। এটি রাজনৈতিক প্রসঙ্গ। মিয়ানমারের সহিংসতার শিকার রোহিঙ্গারা ছড়িয়ে পড়ছে আমাদের দেশে উখিয়া টেকনাফের নানা গ্রামে জঙ্গলে। তারা বিভিন্ন রুট পরিবর্তন করে দিনের বেলাতেও ঢুকে পড়ছে। তাদের ঠেকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সবাইকে ফেরত পাঠানো হবে। কি পরিস্থিতি সেখানে, সেটা ভাবনার বিষয়। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটির বিষয়ে আজকে একটি প্রতিবেদন পেয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সেখানে 5 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সামনে, অন্যদিকে চাঞ্চল্যকর সেখানে 7 খুনের যে একটি মামলা, সেই মামলার কার্যক্রম শেষ হয়েছে, যুক্তিতর্ক শেষ হয়েছে, রায় হবে 16 জানুয়ারি। এই বিষয়গুলো নিয়ে আজ আলাপ করবার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। শুরুতে পরিচিত হব। রয়েছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, ট্রাস্টি এবং প্রতিষ্ঠাতা গণস্বাস্থ্য কেন্দ্র, স্বাগত আপনাকে। রয়েছেন অধ্যাপক সলিমুল্লাহ খান, রাজনীতি বিশ্লেষক, স্বাগত আপনাকে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আমরা কি সমসাময়িক বিষয় নিয়ে একটু আলাপ করে নিতে পারি, তারপরে আমরা বিজয়ের মাসে আমরা কথা বলবো। প্রধানমন্ত্রী একটি নাগরিক সম্বোধনায় মন্তব্য করেছেন এবং রাজনীতি চলমান বিষয়গুলো আপনি তো ভালোই ওয়াকিফল আছেন। এই বক্তব্য প্রায় আসছে। আবার অন্যদিকে এখনকার যে সময়, সেখানে নির্বাচন কমিশন কেন্দ্রিক এক ধরনের প্রস্তাবনা আছে এবং কিছু আকাঙ্ক্ষাও কাজ করছে বিরোধী রাজনৈতিক শিবিরে। এই প্রসঙ্গে আপনার কি বিশ্লেষণ মনে হয়? এটা পয়লাতে যেটা ওটা প্রধানমন্ত্রী ওটা বলেছেন কিনা আমি জানি না, যেটা শুনলাম সেটা যদি বলে থাকে এই উক্তিটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। কোনো উন্নয়ন এক ব্যক্তির দ্বারা হয় না, উন্নয়ন একটা ধারাবাহিকতা থাকে, এটা পর্যায়ক্রমে আসে। আজকে যদি আমরা দেখি স্বাধীনতার এত বছর পরে আমাদের এটা এক ব্যক্তি করে নেই। স্বাধীনতা এক ব্যক্তির ডাক হয়েছে বটেই, কিন্তু এটাকে প্রত্যেকে কন্ট্রিবিউট করেছেন। যদি ধরি আজকে কঠিন সময় ছিল 1972 সন, এটা পুনর্গঠনের সময়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সীমিত শক্তি সামর্থ্য দিয়ে করেছেন। আমাদের সেখান থেকে আমাদের অনেক অগ্রগতি এসছে। এটা সবচেয়ে বড় অবদান হলো বাংলাদেশ সাধারণ মানুষের। এরা মুক্তিযুদ্ধ আমাদেরকে মুক্ত চিন্তা শিখিয়েছে, আমাদের দৃষ্টিটাকে স্বচ্ছ করেছে, যেটা স্বাভাবিক, যেটি হলো মূল কারণ। আজকে যে পরিবর্তন ভারতে আসে নাই, পাকিস্তানে আসে নাই, এমনকি নেপালও আসে নাই, কিন্তু বাংলাদেশে এসছে। কারণ কি? এই 3টা দেশের মধ্যে সমকালীন সময়ে আমরাই মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। তাজউদ্দিন সাহেব হার্ডলি একদিনের জন্য, খুব কম সময়ের জন্য 8 নম্বর থিয়েটার রোডের বাইরে গেছেন। স্ত্রী পুত্র পরিজনকে বাদ দিয়ে একলা থেকেছেন। ওসমানী সাহেবের তারা সারাক্ষণ যুদ্ধের পরিকল্পনা করেছেন, কিভাবে 1 কোটি রিফিউজিকে খাওয়ার ব্যাপারে সাহায্য করা যাবে, মুক্তিযোদ্ধাদের লোটা কম্বল জোগাড় হবে, গুলি জোগাড় হবে। তো একটা ভিন্ন রকম অবস্থা। স্বাধীনতার পরে শেখ সাহেব ফিরে আসার পরে ওনার পয়লা কর্তব্যটা হলো ভারতীয় সৈন্য প্রত্যাহার করা। এটা অন্য কেউ করতে পারতো, এটা কিন্তু উনি করেছেন। তাই সেরকমভাবে ওষুধের মূল্য স্বাস্থ্য খাতে একটা নৈরাজ্য ছিল। এটা সলিমুল্লাহ আরও ভালো বলতে পারবে। আমাদের মধ্যবিত্তরা সুবিধাবাদ শ্রেণী, আমরা দেখি যে মে পর্যন্ত আমরা নিশ্চিত না স্বাধীনতা হবে কি না হবে। সেই জন্য ডাক্তাররা এনাফ পার্টিসিপেট করে নেই, নামি দামি ডাক্তাররা তারা পার্টিসিপেটই করে নেই যুদ্ধক্ষেত্রে। ইয়াং কিছু ছেলে মেয়ে গেছে, 4th ইয়ার 5th ইয়ারের ছেলে মেয়ে গেছে, কারণ 2 ডজন ডাক্তারও জয়েন করে নেই। আর 2-1 জন যারা জয়েন করেছে তারা কলকাতা শহরে বসে প্র্যাকটিস শুরু করেছেন। এমএন দত্তর নাম বলতে পারি আমি। ঠিক সেই জন্য আর কি এইরকম অবস্থায় একটা দেশের প্রায় কয়েক লাখ মুক্তিযোদ্ধার স্বাস্থ্য, 1 কোটি লোক, এই যে আমাদেরকে ইনোভেটিভ,
আমাদেরকে নতুন চেতনার দিকে যেতে চায়। আমরা মুসলমানের দেশ, মুসলমান, তখনও বোরকার প্রচলন অনেক বেশি, এখন অবশ্য আবার বোরকা ফেরত আসছে, আমি দেখতে পাই এখন আবার ফেরত আসছে। সেখানে সেই মেয়েরা গেরিলা ফাইটার হতে চেয়েছে, আলজেরিয়ার মেয়েদের মতো। আমরা বলছি না না, অলরেডি কয়েক লাখ মা বোনের উপর দিয়ে শারীরিক অত্যাচার হয়েছে, তোমাদেরকে আমরা গেরিলা। তা কী করতে পারি? তারা রিফিউজি ক্যাম্পে কাজ করেছে, এদেরকে কাঁথা বানিয়েছে, পয়সা দেশের ভিতরে যারা ছিল তারা সাহায্য। শুধু এই জাতীয় যে চিন্তাটা নর্মাল টাইমে হয় না, যে কারণে কত সহজে পরিবর্তন আমরা করেছি খুব সাধারণ মানুষের পর। যেমন ধরেন, আমরা তখন পথে ঘাটে পায়খানা পেশাব করতাম। স্বাধীনতার পরে কি আমরা একটা কথা বুঝাবার চেষ্টা করেছে, পায়খানা করা যাবে না, কিন্তু এক জায়গায় পায়খানা করেন। পায়খানাটা দিকে সারা জায়গায় না করে এক জায়গায় করেন, একটা টিউবওয়েল আনো। খুব ছোট ছোট পরিবর্তন। আমার ডায়রিয়া প্রতিরোধের জন্য লবণ জলের শরবত খাও, স্যালাইন আছে। এই কিন্তু খুব, এইটা কোনো বিষয়। টিকা নিতে হবে। টিকার বেলাতে কি বললাম, বলতে তখনকার দিনে ইন্ডিয়া বা এখনও আছে, টিকা নেয় না, পাকিস্তানিরা টিকা নেয় না। তো গ্রামের মেয়েটা বললো টিকা তো নেবে না। কখন আইছেন? 12টার সময় তো বাড়িতে পুরুষ মানুষ থাকে না, সে তো খেতে কাম করতে গেছে। আর পুরুষ কর্মীর জন্য তো দরজা খুলবে না, তাহলে কি করতে হবে? মেয়ে কর্মী রাখতে হবে, যেটা জিয়াউর রহমানের 19 দফার মধ্যে মেয়ে প্যারামেডিকের কথা চলে আসলো। এরশাদের সময় সেখানে উনি ওষুধ নীতি করলেন, স্বাস্থ্যনীতি করার চেষ্টা করেছেন। উন্নয়ন সবার আমলে হতে হবে, ওনাকে গণতন্ত্র ফেরত দিতে হবে। গণতন্ত্রের জন্য উনার বক্তব্য হবে সুষ্ঠু গণতন্ত্র হলেই উন্নয়নের ধারা অবশ্যই থাকবে। এই জাতীয় জিনিসগুলিকে আমি আনতে চাচ্ছি। এটা তো একটা রাজনৈতিক বক্তব্য, ধারাবাহিকতা, উন্নয়নের ধারাবাহিকতা। তা বলে অন্যরা আসলে হবে না। আপনি কি স্ট্ররা যান নাকি? জি, প্রফেসর সলিমুল্লাহ। হ্যাঁ, এটা তো বিতর্কমূলক বিষয় না, আমরা সামগ্রিকভাবে আলোচনা করছি না, বলছি যে ওনার বক্তব্য সামনে নিয়ে আলোচনা করাই ভালো। তো যেহেতু এটা আপনি একটা রিপোর্ট থেকে বলছেন, বিদেশে বলছেন, আর দেশে হয়তো উনি বলছেন, কিন্তু আমরা আওয়ামী লীগের বক্তব্যটা শুনছি, তারা প্রত্যেকে একটা স্লোগান দেয়। যেমন একটা পার্টির একটা মার্কা থাকে, আমেরিকায় একটা হাতি পার্টি, একটা গাদা পার্টি। আমাদের দেশে গাদাকে নিম্ন প্রাণী মনে করা হয়, হাতিকে বেশ বড় প্রাণী মনে করা হয়, কিন্তু হাতির কিন্তু মগজ খুব কম, এটা হতে পারে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এই দেশে দুটো পার্টি একটা স্লোগান নিয়ে আসে, এবং দুটোই, একটা বাংলাদেশি জাতীয়তাবাদের স্লোগান বলেছে আর একটা বাঙালি জাতীয়তাবাদের স্লোগান বলেছে। আমরা সকলেই জানি মুক্তিযুদ্ধের সময় আমরা জয় বাংলা বলতাম। ধরুন এখন 1975-এর সরকার পরিবর্তনের পর রেডিও বাংলাদেশ হয়ে গেল। এতে কি হয়, বাংলাদেশ বেতার রেডিও বাংলাদেশ অর্থের দিক থেকে একই হতে পারে, জল এবং পানি যেমন একরকম। আগে একটা তর্ক হতো, মুসলমানরা পানি বললে হিন্দুরা জল বলতো, অথচ ভারতের উন্নত হিন্দুরাও পানি বলে। তো এইটা হচ্ছে, আমি বলছি, এক ধরনের সংস্কার। বাংলাদেশি জাতীয়তাবাদ যারা বলছেন তারা আলাদা করার জন্য হয়তো বলছেন, কিন্তু যখন আমি দেখলাম বাংলাদেশ বেতার যে কোনো কারণে এটা বলেছেন, খন্দকার মোশতাকের আমলে হয়ে গেছে, এটা রেডিও বাংলাদেশ, তাতে আমি কোনো আপত্তি নেই। আপত্তি হচ্ছে রেডিও পাকিস্তানের কথাটা সে মনে করিয়ে দিচ্ছে, কারণ ওইটাকে রিপ্লেস করে বাংলাদেশ বেতার এসেছিল। এইটা ওটার চেয়ে ভালো না বলেও বলা যায় পরিবর্তনটা পাকিস্তানমুখী হলো কেন। যেমন এখন একটা, আপনি যখন হিজাবের কথা বললেন, বোরখার কথা বললেন, 1985-তে পাকিস্তানে প্রথম, আমি যতটুকু জানি, একটা টেলিভিশন ব্রডকাস্টিংয়ে একজন আপনার মতো একজন হোস্ট প্রথম বলল আল্লাহ হাফিজ। আমরা আল্লাহ কথাটা তো জানি, কিন্তু আমরা বাংলায় বলি বহু বচনে আল্লাহ খোদা, আল্লাহ খোদা বলি, অর্থাৎ দুটোই বলে বাংলায়। আমরা নামাজ বলি, সালাত বলি না, আমরা রোজা বলি, সিয়াম বলি না। আরবির থেকে এগুলি যখন ফার্সিতে আসে, তখন নামাজ, রোজা, এই সমস্ত ফার্সি কথা আসে, এবং বাংলাদেশেও সেগুলি আসে। কিন্তু এখন সেটা বদলিয়ে পুনরায় আরবিকরণ, এটা একটা আন্দোলন হয়েছে। এটা ইচ্ছে করে এখন বেগম খালেদা জিয়াও আল্লাহ হাফিজ বলেন, বাংলাদেশ টেলিভিশনও কেউ আল্লাহ হাফিজ বলে। কথাটা আমি বলছি, এই যে পরিবর্তনটা হলো, কেউ কারো কিন্তু এজেন্সি নেয় নাই, উন্নয়নের এজেন্সি কাউকে দেওয়া হয়নি। আমরা সকলেই কিন্তু উন্নয়ন চাই, সকলেই বাংলাদেশের উন্নতি চাই, এটা বলি। কিন্তু একটা কথা দাবি করা যেতে পারে, রেকর্ড, যে আমরা এরকম পার্টি, যে কেউ বলতে পারে আমি বনেদি পার্টি, আপনি ভুঁইফোড় পার্টি। এটা রাজনীতিতে পরস্পর অনেক কথা বলে। যেমন ট্রাম্পের নির্বাচন আমরা কি দেখলাম মার্কিন দেশে, নানা রকম। ট্রাম্প নিজে এখন বলছেন ইলেক্টেড হওয়ার পরে অনেক ভুয়া ভোট হয়েছে। সেই ভোটগুলো, ভুয়া ভোট যদি হয়, আপনি যে দুটো পাননি তার গ্যারান্টি কোথায়, তাই না? আবার ভোট পুনর্গণনার কথা হচ্ছে, বড় বড় দেশে অনেক কথা হয়। এখন আমরা গরিবের দেশে ফিরে আসি। উনি যেখানে বললেন আমাদের দেশের বিশিষ্টতা, জাফর ভাই সঠিক বলেছেন, এইটাই একমাত্র দেশ উপমহাদেশে যেটা একটা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। এমন ঘটনায় অন্য দেশে ঘটেছে, কোথায়? আফ্রিকায় ঘটেছে, আলজেরিয়াতে ঘটেছে,
এমন ঘটনা কিউবায় ঘটেছে, এই অর্থে বলবো আমরা, সেখানে 2 বছর ধরে জঙ্গলের মধ্যে থেকে সংগ্রাম করে তাকে স্বৈরাচার মুক্ত হতে হয়েছে। শুধু স্বৈরাচার মুক্ত নয়, কিছুদিন আগে ফিডেল কাস্ট্রো মারা গেলেন, তাকে মুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দাবেদারি করা সেই ধরনের সরকার থেকে। আমাদের দেশেও একটা বিরাট পরিবর্তন হতে পারতো, যেটা হয়নি, আমি সেটার কথাই বলছি। আমরা মুক্তিযুদ্ধ করছি কার বিরুদ্ধে? ব্রিটিশের বিরুদ্ধে নয়, দুর্ভাগ্যবশত পাকিস্তানের বিরুদ্ধে, যেটা ব্রিটিশেরই আরেকটু উত্তরাধিকারী। ব্রিটিশরা চলে যাওয়ার পর ব্রিটিশ একটা সাম্রাজ্য ছিল, সারা ভারতকে তারা এক করেছিল, কিন্তু ভেঙে গিয়ে তারা 2টো সাম্রাজ্য তৈরি করে। আমরা দুটোকে প্রজাতন্ত্র বলেছি, একটা ভারত সাম্রাজ্য আর একটা পাকিস্তান সাম্রাজ্য। পাকিস্তান সাম্রাজ্য দুর্বল বলেই আমরা ভেঙে ফেলতে পেরেছি, ভারত সাম্রাজ্য কিন্তু ভাঙা যায়নি। সত্যি বলতে গেলে সেখানে অনেক ধরনের আন্দোলন আছে, সেগুলিকে তারা বলে বিচ্ছিন্নতাবাদী অথবা সন্ত্রাসবাদী, কিন্তু তাদের দৃষ্টিকোণ থেকে দেখলে এগুলি মুক্তি সংগ্রাম। এই কথাটা খেয়াল রাখা উচিত। অবশ্যই অবশ্যই। কিন্তু আসল কথা হচ্ছে কি, মুক্তি সংগ্রাম সবকিছুর লক্ষ্য কি ছিল? মানুষের মুক্তির ব্যবস্থা করা, জনগণ। বাংলাদেশেও আত্মনিয়ন্ত্রণের কি জন্যে? উন্নতির জন্য। এই যে বলছেন আমাদের নিজেদের প্রধানমন্ত্রী হয়েছে, এখন আমাদের সব দ্রুত আমাদের জেনারেল হচ্ছে, আমাদের সেক্রেটারি হচ্ছে। পাকিস্তান আমলে এগুলো আমরা স্বপ্নেও দেখতাম না। কয়জন সেক্রেটারি ছিল? লেফটেন্যান্ট কর্নেলের উপরে উঠতে পারি না। সেই কিন্তু এইটার কি আমরা সদ্ব্যবহার করছি না অপব্যবহার করছি? গত 45 বছরের সালটাম আমি করি উন্নতি, যেমন আমাদের পদ্মা ব্রিজ হচ্ছে, এটা একটা কীর্তি হবে যদি হয়ে থাকে, কিন্তু তারপরেও প্রশ্ন আছে। আমাদের রামপাল বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, এটাকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? অর্থাৎ প্রত্যেকটা কাজকে যে উন্নতি বলে চালাচ্ছি, আমি জাফর ভাই একদিক থেকে সমালোচনা করেছেন যে উন্নয়নের গ্যারান্টি কাউকে এককভাবে একচেটিয়া দেওয়া হয়নি, এটা আমি সঠিক মনে করি। উন্নতি সবাই করতে চাচ্ছে, কিন্তু কে কোন উন্নতির প্রস্তাব করছে এটা নিয়ে তো প্রতিযোগিতা হবে। কিউবাতে নির্বাচন আছে, সেখানে এক পার্টির ভিতরে নির্বাচন হয় কিভাবে? সমস্ত পার্টির ক্যান্ডিডেট সবাই তার ম্যানিফেস্টোটা কি উন্নতি তিনি করতে চান সেটা নির্বাচন কমিশনে জমা দেবেন। নির্বাচন কমিশনের খরচে এটা পোস্টার হবে এবং সেটা প্রচার হবে, তাদের জনগণ দেখে তাকে ভোট দেবে। আমরা সমাজতান্ত্রিক দেশ নই, কিন্তু আমরা কি তার কাছাকাছি কিছু করতে পারতাম না? তাহলে জাতীয় অপচয় বন্ধ হতো। আমি সবসময় একটা কথা বলি, কেউ একটা সিরিয়াসলি নেয় না। এটা 18 শতাব্দীর ফরাসি দার্শনিক জান জাক রুসো বলতেন, বলে দি বেস্ট ডেমোক্রেসি ইজ লটারি। উনি অর্থাৎ যারা নির্বাচনে দাঁড়াবার যোগ্য তাদের মধ্যে যারা বেস্ট, তাদের মধ্যে কি আপনি এই যে আমরা তাদেরকে টসে যে জিতে তাকে 1 বছরের জন্য প্রধানমন্ত্রী করেন, তারপরের বছর আরেকজন হবে। মানে এটা আপনি হাসতে পারেন, কার কাছ থেকে? যারা যোগ্যতার মাপকাঠি পাবেন। আচ্ছা, বর্তমানে আপনি সবাইকে কি হাইকোর্টের বিচারপতি করেন না? যোগ্যতার একটা মাপকাঠি যারা পাশ করেছে তাদের মধ্যে থেকে নিয়োগ দেওয়া হয়। এইটা করলে হয়তো কি জাতীয় সম্পদ রক্ষা পেত। এটা আমরা করি না কেন? আমরা বলছি না, আমাদের সংবিধানের মূল মন্ত্র কি? সার্বভৌমত্ব জনগণের হাতে। 7 নম্বর ধারায় কি আছে? সভরেনিটি বিলংস টু দ্য পিপল। তাহলে পিপল মানে কি? পিপল কি করে নিয়ন্ত্রণ করবে? 5 বছর পর পর নির্বাচনে ভোট দেবে। এইখানে হচ্ছে মূল সমস্যা। আমরা অবশ্যই দাবি করি, আমি জাফর ভাইয়ের মতো একমত হব না যে প্রধানমন্ত্রী এটা বলে ভুল বলেছেন। তিনি তার রাজনৈতিক ম্যানিফেস্টো দিয়েছেন, আমি সবচেয়ে ভালো পারি, আমাকে ভোট দাও। আর অন্যরা বলছেন আমরা ভালো পারি। আমরা এটা দুইভাবে বিচার করব। কারো কথায় তাকে বিশ্বাস করা যায় না, তার রেকর্ড দেখে বিশ্বাস করতে হবে। আমি 2বার ক্ষমতা ছিলাম, 3বার ক্ষমতা ছিলাম, আমি এই করেছি। আরেকজন বলছে আমি 2বার ছিলাম, 2.5বার ছিলাম, আমি এই করেছি। মানুষ ভোট দেবে। আসল কথা হচ্ছে ভোট যেন সবাই দিতে পারে, সবাই যেন তাদের, আমরা ইংরেজিতে বলি ইনফর্মড হয়ে দিতে পারে। হ্যাঁ, তারা যে এখন বাধা 2 জায়গায়। এক হচ্ছে আমরা চিরাচরিত যে বাধাটা দেখেছি, লোকে ভোটে যেতে পারে না, তাদের ভয় দেখায়, মার দেওয়া হয়। আরেকটা হচ্ছে কি, লোক প্রচার যন্ত্রের কল্যাণে আজকে আপনার মতটা সম্পূর্ণ বদলে যায়। টেলিভিশনের মতে আপনার মত হয়ে যায়, কে বেশি বিজ্ঞাপন দিতে পারে সেই জিতে যেতে পারে। এইটার কি হবে জাফর ভাই, সেটা বলেন। ডক্টর জাফরুল্লাহ, আমি যদি রাইজিং এবার পার্টি পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, যদি ধরেন যে অনেকগুলো সরকার আসছে, অনেক সময় আমাদের গণতন্ত্রের বিচ্যুতি ঘটেছে, আবার রেস্টোরেশন হয়েছে, আবার অস্থিরতা আছে, কনফিউশন ছিল, তার মধ্যেও ওই 4.5 দশকে 45 বছরে এসে বাংলাদেশ, যেমন আমরা বিশ্বের অঙ্গনেও এখন নানাভাবে প্রশংসিত হই। প্রশংসিত এই অর্থে যে এত গরিব দেশ, 160-70 মিলিয়ন পিপল, তারপরও স্টেডি গ্রোথ আছে, ধারাবাহিকভাবে 7% গ্রোথ হচ্ছে, বহু উন্নতি হচ্ছে। কিন্তু আপনার দৃষ্টিতে আমরা আরো কি করতে পারতাম, কোন জায়গায় যেতে পারতাম? না, আমাদের যেখানে যেটা হয়েছে কি, আজকে আমাকে একটা কথা বলে যে আমার শত্রু যখন আমার পিঠ থাপড়ায়, তার মানে না যে আমি সত্যিকার অগ্রগতি করছি, আমাকে ভুল পথে চালিত করছে। আজকে যেমন কি ভারত বলছে যে মারহাবা, তুমি যেভাবে জঙ্গি দমন করছো খুব অপূর্ব কাজ করছো। আজকে পুলিশ যেভাবে যে কোনো কিছু হলেই 500 জনের অজানা 500 জনের নাম দিয়ে মামলা টুকে দিচ্ছে, আর তারপরে প্রতিদিন সন্ধ্যার পরে যে বলতে হচ্ছে উপরের হুকুম আছে, অস্ত্র মামলা দেব নাকি বোমা ফুটানের মামলা দেব, 1 লাখ টাকা বাইর করেন। রুগী
হয়েছে সিম্পল ডায়রিয়া, আইসিইউতে না নিলে হবে না। এই যে অনাচারের যে খেলা আমাদের চলছে, এইসব জিনিসগুলিকে আজকে আমাদের এই দিকটাও বিবেচনার বিষয়বস্তুর মধ্যে আনতে হবে। ভারতের কথা দিয়ে শুরু মানে আদার সাইড অফ দ্য কয়েন। হ্যাঁ, যেখানে আজকে আমাদের সলিমুল্লাহ পলিটিক্যাল অ্যানালিস্ট, শিক্ষিত অত্যন্ত গুণী মানুষ, সে বলেছে আমাদের সংবিধানে কোথায় আত্মনিয়ন্ত্রণ, আমাদের কথা আছে আমাদের কত 29 না কততে, যে কোনো জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার আন্দোলন হলে তাকে সমর্থন করার কথা। আজকে কাশ্মীরে কি হচ্ছে? আজকের কাশ্মীরের আন্দোলন আর 1971 সালে বাংলাদেশ আন্দোলনে কি খুব বেশি তফাৎ আছে? আমি উভয় কাশ্মীরের কথা বলছি, আমি আজাদ ইন্ডিয়ান দুটার কথা, আমি কিন্তু একজনের কথা বলছি না। আজকে তারা তাদের দেশ শাসন করবে, তার জন্য যে আত্মনিয়ন্ত্রণের, আমরা সম্পূর্ণ চুপ হয়ে বসে আছি। উলফাদের এই উত্তর পূর্ব ভারতের আত্মনিয়ন্ত্রণের যে কথা সলিমুল্লাহ খান বলেছেন একটু করে, যে আজকে মাওবাদীদের এর কথা, আমরা এখানে সম্পূর্ণ আমাদের ট্রানজিট, ব্যবসা বাণিজ্য ভালো কথা, কিন্তু এটা দিয়ে অন্যকে ওর আত্মনিয়ন্ত্রণের আন্দোলন বন্ধ করার জন্য এটা আছে কিনা, এ কোনো আলোচনা আমাদের দেশে নাই। এটা তো চলতে পারে না। আমাদেরকে এই যে আজকে রোহিঙ্গার কথায় আছি, আমাদের যে ব্যবহার, এটা অমানবিক আমার হিসাবে। আমরা এটা করতে পারি না। মাত্র কয়েক বছর, 45 বছর আগে আমরা 1 কোটি লোক বার্মা থেকে শুরু করে ভারত, মূলত ভারতেই আমরা সবাই ছিলাম। সে ত্রিপুরার যা লোক সংখ্যা তার চেয়ে ডবল লোক ছিলাম আমরা। আসামে ছিলাম, পুরো আমার পশ্চিমবঙ্গে ছিলাম, এমনকি মধ্যপ্রদেশের মতো জায়গাতেও আমরা আশ্রয় নিয়েছি। আজকে সেই জায়গায় সেই জাতি কি করে এত তাড়াতাড়ি আমরা ভুলে যেতে পারি যে রোহিঙ্গাদের উপর যে অত্যাচার, আরাকান এইদের উপর যে অত্যাচার, সেই বার্ডেন তো আমরা অ্যাকসেপ্ট করেছি না, করিনি। এবার তো আমরা করছি না। আমরা নৌকাতে করে ফেরত দিই, আমরা পারি না। আমরা অ্যাফোর্ড করতে পারি। আজকে আমরা কিন্তু দরিদ্র খালি পায়ের লোক না। খোদা আমাদের মুক্তিযুদ্ধ আমাদেরকে পায়ে দাঁড়াতে শিখিয়েছে, আমাদের প্রসপারিটি দিয়েছে। আমি বলছি না যে আমার দরজা পুরোপুরি, কিন্তু আমরা তাদেরকে এক জায়গায় রাখতে পারি। 30,000 জায়গায় 5 লক্ষ 7 লক্ষ তো আমরা অ্যাকসেপ্ট করেছি না। কোথায় করেছি? আনঅফিশিয়ালি তো না, তা না। এটা আমি মাত্র আমার লোক ঘুরে আসলো। কালকে আমার 3 জন লোক সেখানে ঘুরে, এখনকার কথা বলছি, এখন মানে না, অতীতে আমরা একবার 2.5 লক্ষ লোক হতে নিয়েছি, তারা তো 1 লাখের মতো 1.5 লাখের মতো ফেরত গেছে। তাদের কিন্তু আমাদের পলিটিক্যাল ব্যর্থতা, আমরা পৃথিবীকে বাধ্য করতে পারি নাই যে আমার এটাকেই করতে হবে। আজকে আমরা তাকে জায়গা দেব, এক জায়গায় সেই নায়ক অঞ্চল থেকে শুরু করে কক্সবাজারের টেকনাফের এই অঞ্চলে জায়গা দেব, সীমিত করে দেব, তারা যেন আমার মূল জনস্রোতে না মিশে যায়। আর আমরা আন্তর্জাতিক জাতিসংঘকে বলবো এটাকে আন্তর্জাতিক পর্যায়ে উঠাতে হবে। আরাকানের এটাও আত্মনিয়ন্ত্রণের ব্যাপার, তাদের নাগরিকত্ব দেবে না, এটা হয় না। আমরা কোনো আওয়াজ না করে আমরা কি করছি, তাদেরকে জঙ্গির এই ভারতীয় এক মদত মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে জঙ্গি। যেমন একটা ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী আসছেন, কি জন্য আসছেন উনি এখানে? কয়দিন পরে তো প্রধানমন্ত্রী যাবেন। সেই ভদ্রলোক যে বলেছে ওনারা আমাদের স্বাধীনতা কিনে দিয়েছেন। সুতরাং এখানে আমরা রোহিঙ্গাদের ব্যাপারে আমি অত্যন্ত ইমোশনাল হয়ে যাই, কারণ এখানে আমি বহুবার কাজ করেছি, দেখেছি তাদের দুর্যোগের কথা। আর তাছাড়া ওদেরকে দেখলে আমার 1971 সন মনে পড়ে। সুতরাং আমার মতে সরকারের একটা অনতিবিলম্বে মানবিকী নিয়ে এই পুলিশের এই বিজিবি বন্দুক না দেখে উন্মুক্ত দরজা খুলে দিতে হবে, আসতে দিতে হবে, জনস্রোতে মিশতে দেওয়া যাবে না। আন্তর্জাতিকভাবে সকলেই, মার্কিন যুক্তরাষ্ট্র আজকে বলেছে তারা আমাদের সাথে মোটামুটি একমত। এইসব জায়গাতে এইখানে আমাদের রাজনীতি ক্ষেত্রে আমরা পুরোপুরি ব্যর্থ হয়েছে আমার হিসাবে। প্রফেসর সলিমুল্লাহ, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যেমন বলছিলেন যে আমরা অমানবিক আচরণ করছি, কিন্তু এটাও তো ঠিক যে ইন্টারন্যাশনাল কমিউনিটি তাদের যে ডিউ রেসপন্সিবিলিটি, বার্ডেন শেয়ারিংয়ের প্রসঙ্গ আছে, আমাদের উপরে চাপ সৃষ্টি করতে চাইছে বা আমাদের মানবিক হওয়ার জন্য বলছে। ইন্টারনালি আপনারাও মানবিক হওয়ার কথা বলছেন, কিন্তু বাংলাদেশের সামর্থ্যের সীমাবদ্ধতার কথা তো আমাদের মাথায় রাখতে হবে। আমি মানবিক হওয়ার কথা শুধু বলছি না, আমি বলবো আমরা রাজনৈতিকভাবে ভুল করছি, সেটা আমি একটু বুঝিয়ে বলার সময় দেন। আমার বক্তব্য হচ্ছে যারা এখানে আসছে তারা আমাদের নিকটতম প্রতিবেশী, তাদের আরেকটা প্রতিবেশী হচ্ছে ভারত। অর্থাৎ মিয়ানমারে মোট 14টি এলাকায় বিভক্ত, 7 থেকে তারা প্রদেশ বলে, রিজিয়ন বলে, আর 7 থেকে তারা অঙ্গরাজ্য বলে, স্টেট বলে। আরাকান একটা স্টেট। এইগুলো অর্থাৎ ধরে নিয়েছে এটা মাইনরিটিদের স্টেট। 7টা মাইনরিটির স্টেট আছে, আর মেজরিটি বামার জাতি যাদের বলে তাদের হলো 7টা রিজিয়ন। এই হচ্ছে বার্মার বর্তমান সাংবিধানিক বিভাগ। এখন এই জায়গাতেও বৌদ্ধ অর্ধেক, মুসলমান অর্ধেক।
উত্তরের দিকে 3টি জেলাতে, আকিয়াবের উত্তরে, আকিয়াবকে এখন সিটোয়ে বলা হয়, তার আগে আছে রাসিডং, বুসিডং, মংডু, এই জেলাগুলিতে মুসলমান সংখ্যা বেশি আগের থেকেই। এখন মিয়ানমার সরকার তাদের বলছে তোমরা বাঙালি, আর ওরা বলছে আমরা বাঙালি নয়, আমরা বর্মী, মানে আমরা বর্মা দেশের নাগরিক, কিন্তু আমাদের জাতিগত নাম রোহিঙ্গা। যে শহরটাকে রোহাং বলা হতো, বার্মানিজ ভাষায় এটাকে ব্রোকো বলে, এইটা একটা পরিত্যক্ত শহর, কিন্তু এর এক সময় রাজধানী ছিল, যেখানে কবি দৌলত কাজী, কবি আলাওল, এই জাতীয় বাঙালি মুসলমান কবিরা যেখানে থাকতেন রাজসময়, মাগন ঠাকুরের সবাই সেটা জানে, 17 শতাব্দী পর্যন্ত এটা একটা রমরমা ছিল। এক অর্থে চট্টগ্রাম এবং ফেনী নদী পর্যন্ত এটা তো আরাকান রাজ্যের অংশ ছিল, এটা ইতিহাসের সত্য, অস্বীকার করতে পারবে না। তাহলে আমরা যখন এক দেশ ছিলাম, এক দেশ থেকে তো এক দেশের লোক আসা যাওয়া করতে পারে। যখন ভারতবর্ষ ছিল, আমাদের অনেকেই কলকাতায় থাকতো, কলকাতার লোক ঢাকায় থাকতো, ভাগোয়ার পর লোক না চলে গেছে। এখন আসেন ব্রিটিশ আমলে যখন বর্মা সরকার, বর্মার আরাকান এক জিনিস নয়, এটা আমরা একটা ভুল করি। বর্মা 1784-তে, অর্থাৎ পলাশির যুদ্ধের 30 বছর পর, 27 বছর পর এটাকে বর্মা সরকার দখল করে আরাকানকে। আরাকান একটা স্বাধীন রাজ্য ছিল। আমরা চট্টগ্রাম যেমন বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছে, মুঘলদের আগে সুলতানি আমলে এটা বিজয় হয়েছে, অনুরূপভাবে ওরা তখন পিছনে সরে গেল। আর বর্মা রাজা যখন তাদের দখল করলো 1784-তে, তারপরে ইংরেজরা 1824 থেকে 26 যেটাকে প্রথম ইঙ্গো বার্মিজ যুদ্ধ বলে, সেটাকে দখল করে ব্রিটিশ সাম্রাজ্য জানে। তখন তো আমরা এক দেশ হয়ে গেলাম। 1937 পর্যন্ত বর্মা ব্রিটিশ সাম্রাজ্যের অংশ ছিল, দিল্লিতে যে আমরা যেটার অংশ ছিলাম। সুতরাং তখন বাংলাদেশ থেকে বর্মা যাওয়া, বর্মা থেকে বাংলাদেশ যাওয়া তো একই দেশের ভিতরে আসা যাওয়া ছিল। সেই সূত্রে যারা সেখানে আবাদ করেছে তারা তো সেখানকার নাগরিক। 47-48-এর পরে যদি কেউ গিয়ে থাকে সেটাকে আপনি বিদেশি বলতে পারেন, কিন্তু বর্মিজরা বলতেছে 200 বছর আগে যারা গিয়েছে বাংলাদেশ থেকে, বিশেষ করে চট্টগ্রাম থেকে, তাদেরকে তারা বাঙালি বলে তাড়িয়ে দিচ্ছে। এটা রাজনৈতিকভাবে ভুল। এই কথাটা উত্থাপন করার মতো যোগ্যতা ধরুন রোহিঙ্গাদের নাই। কেন নাই জানেন? কত রোহিঙ্গা বাংলাদেশে আসছে বলে যে একটা হিসাব আছে, বর্মায় 1983 সনের পরে কোনো আদমশুমারি হয়নি। না হওয়ার ফলে সেখানে কত লোক আছে কেউ আন্দাজ করতে পারে না। 30 বছর ধরে যদি আদমশুমারি না হয়, জনসংখ্যার বৃদ্ধি আন্দাজ করে তারা বলে, অনুমান করা হয় সেখানে 2 মিলিয়ন লোক আছে রোহিঙ্গাদের মধ্যে। 20 লক্ষ। কিন্তু গোটা বার্মার জনসংখ্যা কত? তো 5 কোটিরও কম। বার্মা হচ্ছে আয়তনে বাংলাদেশের 7 গুণ বড়, জনসংখ্যার 3 ভাগের 1 ভাগ বাংলাদেশের, আনুমানিক 5 কোটি, 5.5 কোটি বা বড় 6 কোটি বার্মার লোক। আর রোহিঙ্গারা যদি সেখানে মাত্র 20 লাখ হয়, তাহলে তারা শতকরা 3 জনেরও কম। আপনার কথাটা খেয়াল রাখতে হবে। তার মধ্যে তারা বাংলাদেশে যদি 5 লাখ চলে আসে, মালয়েশিয়া যদি 5 লাখ চলে যায়, আরবে চলে যায়, তার লোক আছে নাকি? ধরুন 1 লাখ লোক, 10 লাখ লোক আছে। মেরে জিয়াউর রহমানের আমলে মানুষ আসতেছে, মানে বলে টেকনাফের নদীর বানের লাহান, বিচিত্রা হেডলাইন হয়েছিল 78 সনে 77 সনে। তখন জিয়াউর রহমান সাহেব গেছিলেন একবার ওখানে রেঙ্গুনে, গিয়ে তিনি তাদের বলছিলেন যে একটা মীমাংসা করি। তারা 1,67,000 আবার চলেও গিয়েছিল। আবার বেগম জিয়ার আমলে 1991-92 আবার একটা প্রবাহ আসে। এটা বর্মার রাজনীতির কারণে হয়েছে। 2.5 লাখের মতো আসে, তারা সবাই ফেরত যায়নি। বাংলাদেশের রাজনৈতিক কর্তব্য কি? 1971-এ যেমন সীমান্তের পাশাপাশি শিবির হয়েছিল, শরণার্থী শিবির, এখন শরণার্থী শিবির খোলা। তারা বাংলাদেশের জনগণের সাথে না মেশার জন্য বাংলাদেশকে পর্যাপ্ত তাদের পাহারা দিতে হবে, খাদ্য দিতে হবে, এবং সেটার দায়িত্ব নিতে হবে আন্তর্জাতিক সমাজ। কিন্তু নেতৃত্ব বাংলাদেশকে দিতে হবে। বাংলাদেশ তার এই দায়িত্ব অবহেলা করতে পারে না। এখন আমি বাংলাদেশ সরকারের সমালোচনা করে বিনয়ের সাথে এটা বলবো, তারা তাদের রাজনৈতিক দায়িত্ব অবহেলা করে এটাকে শুধু মানবিক সমস্যা বলছে। যেমন সেদিন পররাষ্ট্র সচিব বললেন, শুনলাম যে আমরা জিনিসটাকে মানবিক দিক থেকে দেখছি। আমি এটা হচ্ছে দায়িত্ব পরিহার করার একটা ভদ্র উপায়। কিন্তু বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে, সেই দেশের পররাষ্ট্র সচিব এভাবে কথা বলতে পারে না। তাকে বলতে হবে যে এটা আমরা বিশ্ব সভায় তুলবো। এটা হচ্ছে রাজনীতি। না বলবে। এখন ভারতের রাষ্ট্রদূত কথা বলেছেন, শুনলাম সেদিন। তিনি বললেন, হর্ষবর্ধন শ্রীঙ্গলা নামে যে ভদ্রলোক এখন আছেন, তিনি খুব মিষ্টি কূটনৈতিক ভাষায় বললেন, দুটোই আমাদের প্রতিবেশী দেশ, মায়ানমার এবং বাংলাদেশ। তার মানে কি সে দায়িত্ব অবহেলা করছে? তার তো বলা উচিত কে ন্যায় করছে, কে অন্যায় করছে। আমরা এখানে একটা আম্পায়ারের ভূমিকা পালন করবো। চীনও পারে সেই কথা পালন করতে। আমি হচ্ছে আমাদের এই অঞ্চলের 2টি বড় শক্তি, আঞ্চলিক শক্তি। চীন এখন বিশ্ব শক্তির মতো হচ্ছে। হ্যাঁ, চীনকে এভাবে তার বক্তব্য দিতে হবে। চীনকে বলতে হবে আমাদের কলন করতে হবে, আমাদের চীনকে প্রভাবিত করতে হবে। আচ্ছা, বর্মার জনসংখ্যার শতকরা 2 থেকে 3 ভাগ হচ্ছে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী। বর্মায় আরো মুসলমানরা আছে, আর পৃথিবীতে ওয়াইসেরও আরো মুসলমান দেশ আছে। ধর্মীয় পরিচয়টা এখন বড় হয়ে উঠছে, কিন্তু আমি সেই পরিচয় না দিয়ে বলবো এরা তো আমাদেরই জাত ভাই। মানে আমরা যে অর্থে এথনিক্যালি বাঙালি, এরাও তো অনেকেই বাঙালি। কিন্তু বাঙালি যদি ভারতের নাগরিক হতে পারে, বাঙালি যদি বাংলাদেশের নাগরিক হতে পারে, বাঙালি কেন বর্মার নাগরিক হতে পারবে না? কিন্তু এদেরকে বর্মী বাঙালিদের নাম হচ্ছে রোহিঙ্গা, যেমন বাংলাদেশি বাঙালিদের নাম হচ্ছে বাংলাদেশি। আমরা নাগরিকে বাংলাদেশি, কেউ জাতীয় বাঙালি, কেউ জাতীয় চাকমা, কেউ জাতীয় সাঁওতাল। অনুরূপে বর্মাতেও সবাই মিয়ানমারের নাগরিক, তাদের মধ্যে কেউ কেউ বর্মী, কেউ কেউ অবর্মী, এরা হচ্ছে সেই। সুতরাং এই যে একটা ক্ষুদ্র সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর
শুধুমাত্র মানবিক নির্যাতন হচ্ছে না, তাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চনা করা হচ্ছে, যেহেতু তাদের শক্তি কম। এখন কথাটা বলি, 1948 সনে যখন বার্মা স্বাধীন হলো, তার 3 মাসের মধ্যেই ওখানে কারেনরা বিদ্রোহ করেছিল, শানরা বিদ্রোহ করেছিল। জেনারেল অং সান তাদের নিয়ে 1946 সনে পাংলং নামক একটা জায়গায় সম্মেলন করেছিলেন যে ভবিষ্যৎ বর্মার সংবিধানে সবার জন্য জায়গা থাকবে। সেইখানে কিন্তু তারা রোহিঙ্গাদের বঞ্চিত করেছিল। তাদের ছিলেন তখন রোহিঙ্গাদের মধ্যে এক দল 1950 সনে মুজাহিদ নাম ধরে যুদ্ধ শুরু করে। এখনও তাদের মধ্যে সব দেশেই কিছু কিছু উগ্রপন্থী থাকে যারা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ছাড়া স্বাধীনতা হবে না এমন বলে। কিন্তু বর্মার এবং আকিয়াবের ওখানে আমার আত্মীয়স্বজন আছে, আমি জানি, আমার চাচারা আছে ওখানে, আমার হ্যাঁ আছে তো বটে, আমি তো পারিবারিক সূত্রেই জানি। তারা কিন্তু সুলতান মাহমুদ পরিবার ফর এক্সাম্পল, এরা অভিজাত পরিবার, আকিয়াব শহরের ধনী পরিবার, এরা শিক্ষিত, আলিগড় থেকে শিক্ষিত। তারা বলেছে যে কি আমরা ওই মুজাহিদদের সাথে নাই, আমরা বর্মার নাগরিকত্ব চাই, বর্মা আমাদেরকে রাজনৈতিক স্বীকৃতি দিক। তারা এই তাদের রাজ্যের নাম বার্মিজ ভাষায় রাখাইন স্টেট, যেটাকে আমরা আগে আরাকান বলতাম। আর এরা বর্মি ভাষায় কথা বলতে পারে, এদের দেখলে তো আমার কাছে বর্মি বলেই মনে হয়। এই তাদের যে এখন বের করে দেওয়ার চেষ্টা করছে, অনেকে বলছেন তা ওই জায়গা থেকে মুসলমান মুক্ত করবে তারা, এটা তো সাম্প্রদায়িকতা। মানে বর্মা আমরা বলি যে বৌদ্ধ ধর্মের শান্তির ধর্ম, ইসলামও শান্তির ধর্ম, কাজে আজকে ধর্মীয় আতঙ্কটা সেখানে বড় হয়ে উঠেছে। এটা জানতে হবে যে 2001 সনের পর থেকে বর্মায় বৌদ্ধ ধর্মের অনুসারী কিছু কিছু কি বলে এদেরকে মঙ্ক বলে, তারা কিন্তু আন্দোলন শুরু করে দিয়েছে মুসলিম বিতাড়নের জন্য। এবং এখন এখানে যেমন হঠাৎ করে বলে অমুক ছেলে লিখেছে এই আমাদের ধর্মের অবমাননা করছে, তারা সেখানে কীভাবে প্রচার করতে জানেন? কয়েকটি মুসলমান ছেলে কয়েকটি বৌদ্ধ মেয়েকে রেপ করেছে, এইটা দিয়ে তারা কিন্তু গুজব ছড়িয়ে আক্রমণটা শুরু করে। এবং আমরা যেটা জানি না 2001 সন থেকে এটা চলতেছে, তখন তাদের যে বৌদ্ধ একজন মঙ্ক, তার নাম হচ্ছে অসিন বিরাতু, তাকে কিন্তু 25 বছরের কারাদণ্ড দেওয়া হয় বর্মায় বিচার করে 10 জনকে হত্যার জন্য। পরে তার অনুসারীরাই এই 2012 সনে আবার হত্যা করে, এই আকিয়াবি প্রায় 250 জন মানুষকে হত্যা করে, এবং অধিকাংশই মুসলমান। এর প্রতিক্রিয়া কিন্তু এখন কথাটা বলা দরকার। আমরা কিন্তু জানতাম না তখন রামুতে যে হামলাটা হয়েছিল এটা কিন্তু অকারণ ছিল না, ওটার প্রতিক্রিয়া স্বরূপ 1982 সনে কি হয়েছিল, অযোধ্যার বাবরি মসজিদ ভাঙকে কেন্দ্র করে বাংলাদেশের নিরীহ হিন্দুদের উপর আক্রমণ হয়েছিল। এইটা প্রতিরোধ করাও কিন্তু আমাদের সরকারের দায়িত্ব। কিন্তু আপনি এখন বাংলাদেশ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন সুন্দর একটা বিবৃতি দিয়েছে বর্মা সরকারের উদ্দেশ্যে, বলছে কি মিয়ানমারদের উপর আপনারা যে অত্যাচার করছেন তাতে কিন্তু আমরা বিপন্ন হচ্ছি, এটা করবেন না। আমার মনে হয় এই বাণীটা কোনো দেশে কোনো সংখ্যালঘুকে অত্যাচার করা যাবে না, সেই জন্য এই আঞ্চলিক দেশগুলির মধ্যে একটা কনফারেন্স হওয়া দরকার। এবং এটার অভাব লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশ দেখি ভারতে মুসলিমদের উপর নির্যাতন হওয়াটা কি নতুন কথা? হচ্ছে না, গুজরাটে হয়েছে, অযোধ্যায় হয়েছে, এবং সারা ভারতে হচ্ছে। এই গরুর মাংস আছে পকেটে এই বলে আক্রমণ করছে। আমার মনে হয় এই জিনিসগুলির বিষয়ে কথা বলার মতো আমাদের নৈতিক শক্তি থাকা দরকার। যে নৈতিক বলে পরাজিত হয় সে রাজনৈতিকভাবে পরাজিত হবে। গোমাংসের আমি একটু এড করতে চাই এখানে। এই যে ভারতেও ঠিক একই পদ্ধতি কিন্তু সব জায়গাতে, অর্থাৎ নাসিরনগরও ঠিক একই, ছোটোখাটো যদিও ঘটনা আমাদেরটা, কিন্তু এখানে ভারতের এই যে শিবসেনা এবং বিজেপি এরা যে গরুর মাংস খেতে পারবে না, অথচ হিন্দু যদি পুরাণ তাদের প্রত্যেকটা ধর্মগ্রন্থ যদি পড়া যায়, তারা হিন্দুরা সবসময় গরুর মাংস খেত, গরুর জবাই করতো তারা। সম্প্রতি একটা দিল্লি ইউনিভার্সিটি থেকে একটা বই বেরিয়েছে, ডিএন ঝা বলে, একটা বিহারের ব্রাহ্মণ প্রফেসর অফ হিস্ট্রি, উনি স্টোরি অফ হলি কাউ, নাম হচ্ছে দ্য মিথ অফ দি হলি কাউ, লন্ডন থেকে বেরিয়েছে বইটা। লন্ডন থেকে আমরা ইন্ডিয়া থেকে বেরোতে পারি নাই বলে লন্ডন থেকে এখন ইন্ডিয়াতে পাওয়া যায়। সেটা তাদের ইতে পরিষ্কারভাবে উনি দেখিয়েছেন। আম্বেদকর বলতে আসলে এরা যেটা যারা নমশূদ্ররা তারা গরুর মাংস খেত, ওইটাই তাদের ব্রাহ্মণরা পছন্দের, কেন ব্রাহ্মণরা খাবে, অন্যরা কেউ খেতে পারবে না। আর এইসব জিনিসটা, এই বইটা আমার মতে তো বাংলাদেশ সরকারের এখানে প্রকাশ করা উচিত, যে সম্প্রীতির জন্য, খোঁচানোর জন্য না। তাহলে হবে কি, আমাদের অজ্ঞতা থাকলে, এই যে কথাটা সলিমুল্লাহ বললেন, আকিয়াবে তার আমার আত্মীয় স্বজন এক পুরুষ আমার চলে গেছিল, তারা অবস্থাপন্ন হয়েছে, এইটি হয়েছে তারা, এমনকি আমার এক পুরুষ দাঙ্গামাটিতে চলে গিয়ে দে হ্যাভ সেটেলড, ওখানে বিয়ে টিয়ে করে রয়ে গেছেন, উনি কখনো আমাদের ইতে মূল ভূখণ্ডে আসেননি। আজকে আমাদের সরকার তার নিজস্ব দেশের তার অপোজিশনকে ট্যাকেল করতে যেয়ে সে আন্তর্জাতিক রাজনীতি থেকে ভুল পথে যাচ্ছে আমার মতে। আজকে এটাকে আমাদের সকল মুসলিম কান্ট্রি যেমন আছে, ইউএন আছে, সবাইকে এই জাতিসত্তার ব্যাপারে, এটা মুসলমান বলে কথা না, তার অধিকারটা প্রতিষ্ঠার জন্য
এবং আমি তার সাথে সলমনের সাথে একদম একমত। মংডুর থেকে শুরু করে দিয়ে নাইকংস থেকে ওই অঞ্চলটাকে বর্ডার বেল্ট করে দেবে, খাওয়া দাওয়া সব কিছু আন্তর্জাতিক সম্প্রদায় করবে। আমাদের কাজ হবে পলিটিক্যালি সারা পৃথিবীকে জ্ঞাত করা, এই ছবি চপ্পর দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠিত করা। ঠিক একইভাবে আমাদের দায়িত্ব হলো কাশ্মীরের আত্মনিয়ন্ত্রণের ব্যাপারেও সমর্থন দেওয়া। আমাদের শেষ পর্যায়ে জাস্ট কমেন্টে আমাদের অল্প করে যদি কমেন্ট দেন, মানে আমরা শুরু করেছিলাম যে বিজয়ের মাসে যেহেতু আমরা প্রবেশ করেছি, মানে আগামীর বাংলাদেশটাকে আপনি কিভাবে ফোরসি করেন? দুজনের কাছে একই প্রশ্ন, মানে এই যে অবস্থা আমরা এসেছি, ভবিষ্যৎ বাংলাদেশকে কিভাবে দেখেন? আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করি। যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করেছে, প্রথম কথা হচ্ছে সেটা রক্ষা করা। সেটা রক্ষা করার মানে হলো শুধু টিকে থাকা নয়, এটাকে ক্রমশ সম্প্রসারিত করা। সম্প্রসারিত একদিকে হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, সেই মতো আমরা অনেক দূরে এগিয়েছি, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু এখনও আমরা পরিপূর্ণ দারিদ্র্য দূর করতে পারিনি, এখনও পূর্ণ অশিক্ষা দূর করতে পারিনি। এখনও কিউবার মতো দেশ যেরকম সমৃদ্ধি অর্জন করেছে এই গত 57 বছরে বিপ্লবের পরে, সেটা সারা পৃথিবী স্বীকার করছে। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ এই স্বাস্থ্যের দিক থেকে। ও শুধু তার নিজের দেশে নয়, 2005 সনে পাকিস্তানে যখন ভূমিকম্প হলো, কিউবান ডাক্তার এসে সেই চিকিৎসা করেছে। অত কিউবাতে একটা ক্ষুদ্র দেশ যার জনসংখ্যা 1 কোটির মতো। মার্কিন যুক্তরাষ্ট্র তার চেয়ে 25 গুণ বড় জনসংখ্যার মাপে, আয়ের দিক থেকে বেশি বড়, কিন্তু গড় আয়ুর কথা জাফর ভাই তুলেছেন। কিউবা তো 80 বছর, মার্কিন যুক্তরাষ্ট্র 80 বছরের কম। এই যে করতে পেরেছে, এটা তো স্বাধীনতাকে অর্থবহ করা। যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসার জন্য কিউবায় যায়। কিউবা এইটা এত ভালো কেন? ফ্রি চিকিৎসার জন্য। আমাদের বাংলাদেশও আমি মনে করি আমরা যদি সত্যি স্বাধীনতা অর্জন করে থাকি, এটার অর্থ যদি বুঝে থাকি, আমাদের দুনিয়ার সকল নিপীড়িত জাতির স্বাধীনতা সংগ্রামে নৈতিক সমর্থন দেওয়া দরকার। নৈতিক সমর্থন কাকে বলে? মানে কিউবার রাষ্ট্রপতি ক্যাস্ট্রো সম্পর্কে একবার আমেরিকার একজন উচ্চ পদস্থ অফিসার বলছিলেন যে চে গুয়েভারার সাথে তার কি কোনো বিরোধ হয়েছিল? অনেকদিন পরে তাকে বিদেশে একজন জিজ্ঞেস করায়, সে বলল কি এই ব্যাপারে ক্যাস্ট্রো কি বলে শুনেছেন? যদি বিরোধ হতো তিনি সেটা বলতেন, বলে কারণ ক্যাস্ট্রো কখনো মিথ্যা বলে না। এটাকে বলে নৈতিক জয়। শক্তি, দেশ ছোট হতে পারে কিন্তু আসলে আমাদের দেশটা খুব ছোট নয়। আমি মনে করি আমরা যে এখন নীতিটা করছি 1977-78, 1991-92-তে এবং এখন যে সংকট দেখা দিয়েছে রোহিঙ্গাদের, এই ব্যাপারে বাংলাদেশকে এগিয়ে আসতে হবে, শুধু মানবিক যুক্তি দিয়ে নয়, রাজনৈতিকভাবে। সেটাই আমি মনে করি বিজয় দিবসে আমাদের একটা শপথ হওয়া উচিত। আমাদের বিপদে মংডুতে 30,000-এরও বেশি বাংলাদেশের লোক আশ্রয় নিয়েছিল, শুধু ভারতে আশ্রয় নিয়েছিল এই টাইমে বলি, কিন্তু মংডুর কথাটা আমরা বলি না। ওই অঞ্চলের কক্সবাজার অঞ্চলের টেকনাফের একজন কক্সবাজার এলাকার এমপি ছিলেন সেই সময় পাকিস্তান আমলে, অ্যাডভোকেট নূর মাহমুদ, আমি তার কথা আর বলছি, তিনারা ওখানেই আশ্রয় নিয়েছিলেন। মানে বার্মা তো বহু লোক আশ্রয় পেয়েছিল তখন, কারণ তাদের আত্মীয় স্বজন আছে বলেই। শুধু সেই কারণে আমি বলবো না, রাজনৈতিক যে ভূগোল আমাদের উপমহাদেশ, বার্মা একসময় আমাদের অংশ ছিল। আজকে আমি বলবো রাজনৈতিকভাবে আমাদের নীতি পরিবর্তন করা দরকার। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন বর্মার 5 জন কবির নাম আমি বলতে পারবো? এইরকম দুইটা দেশ এরকম সম্পর্কবিহীন থাকে কি? দুর্ভাগ্যজনক এটা। আমি আর কিছু বলবো না। আমাদের বিজয় দিবস যেন আমাদের যে বেদনা, আমি শুধু এইটার ফিডেল কাস্ট্রো একটু উদ্ধৃতি দিয়ে শেষ করি। ফিডেল কাস্ট্রো বলছিলেন, আমার কিউবা যখন একটা ছেলে না খেয়ে থাকে আমি আহত হই, একজনের যদি পোশাক না থাকে আমি আহত হই, একজনের যদি ঘর না থাকে আহত হই। তাহলে অ্যাঙ্গোলার একটি ছেলে যখন বিনা চিকিৎসায় মারা যায় তখন আমি ব্যথা পাবো না কেন? এই বলে তিনি অ্যাঙ্গোলা যে কিউবান মিশন পাঠিয়েছিলেন সেই 1975 সন থেকে, তার বক্তব্য বলছি আমি, বলে যদি একজন অ্যাঙ্গোলান ছেলে মেয়ে না খেয়ে থাকে, এটা কারণ কি অ্যাঙ্গোলার লোকেরা কালো বলেই? আমি মনে করি আমাদের রোহিঙ্গাদের প্রতি লোকের যে অবজ্ঞা তাদের চেহারা দেখেই, এটা একটা বর্ণবাদী বৈষম্যও বটে। রোহিঙ্গাদের যারা আসছে তারা গরিব এবং তারা একেবারেই খেটে খাওয়া মানুষ, একবারে চাষ, যাদের ঘরে আগুন দিয়ে তারা পালিয়ে আসতেছে, তাদেরকে মনে হয় বাংলাদেশের এলিট শ্রেণী নিজেদের আত্মীয় মনে করে না। আমরা রোহিঙ্গা শুনে আলাপ করেছি অনেক। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনার কাছ থেকে জানতে চাবো যে আগামী বাংলাদেশে একটা মানে এমন একটা পিকচার, এমন একটা চিত্র আপনার মনে কি কল্পচিত্র তৈরি? যেটা যেহেতু এই কথা বললো, আমি কিউবারই একটা উদাহরণ দিতে চাই। তখন কোন সমস্যাটা মনে, যখন আমেরিকানরা এই কিউবান স্পেস ভায়োলেট করলো, তাতে আমি রাউল কাস্ট্রোর সাথে বসেছিলাম। ঠিক হঠাৎ উনি মিটিং থেকে উঠে চলে গেলেন, হঠাৎ আমি এরকম বসেছিলাম, চলে গেলেন। আমি চুপচাপ বসে গেলাম, কী ব্যাপার? উনি বললেন, দেখেন ডাক্তার, এই আমার স্পেস ভায়োলেট করলো, আমি কিন্তু এটা ফেলে দিতে পারি। আজকে আমার ইট উইদিন মাই রেঞ্জ। আপনার ইন্টারপ্রেটার বলছে এটা আমার উইদিন মাই রেঞ্জ, কিন্তু এটা হলে বিশ্বযুদ্ধ বেঁধে যাবে। আমার প্রাইডকে করতে যেয়ে, আমার প্রাইড রক্ষা করতে যেয়ে আমি বিশ্বযুদ্ধ বাঁধাতে পারি না। তো আমি কি করব? বলতে আমি তাকে পানিশ করব কিভাবে? আজকে যে জন্য আমার এখান থেকে সব রকম প্রতারণাকে দূর করব,
সেখানে সামাজিক কতটা ন্যায় বিচার, যেটা আমাদের মুক্তিযুদ্ধের আমাদের লক্ষ্য ছিল সামাজিক ন্যায় বিচার। ওখানে প্রত্যেক রাস্তার কোনায় কোনায় একটা করে হেলথ সেন্টার আছে। ডাক্তারের বাড়ি আর নার্সের বাড়ি এক সমান, যদিও বেতনটা 2:1। তাদের 24 ঘন্টা স্বাস্থ্য সেবা পাওয়া যায়। এক্স রে মেশিন কাজ করছে, তার রেনাল ডায়ালিসিস কাজ, সব কিছু কাজ করে, আমেরিকা থেকে যাচ্ছে। একটা ছোট দেশ, তাকে একসময় এমনকি সোভিয়েটও অ্যাবান্ডন করেছে, কিন্তু ফিডেল ক্যাস্ট্রো তার রাজনৈতিক প্রজ্ঞার দ্বারা একটা বিশ্বাস করেছে বলে তার সাধারণ মানুষ যেই টাকায় চলে, রাষ্ট্রের প্রধানও সেই টাকায় চলেছেন। সেই সামাজিক ন্যায় বিচার আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল। যখন আমরা যুদ্ধ করি, আমাদের দুটা স্বপ্ন ছিল, গণতন্ত্র হবে, বেসিক ডেমোক্রেসি হবে না। আজকে ডিস্ট্রিক্ট বোর্ডের মিটিং হচ্ছে বেসিক ডেমোক্রেসি দিয়ে। আজকে ইউনিয়ন বোর্ডে পার্টির নাম করে কোনখানে আমাদের জনগণের অধিকার হরণ হয়ে গেছে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল সুষ্ঠু গণতন্ত্র এবং সামাজিক ন্যায় বিচার। এটা দুটাই অবলম্বন। এইটাকে আজকের দিনে আমার স্বপ্ন হবে এই বছর জন্য আমরা সবাই প্রতিজ্ঞা করি, যেটা সাদবুল্লাহ একটা কথা বললেন, নৈতিকতার মানে ইনফর্মড আমরা সবাই আমাদের স্বপ্নের ইটাকে, কিউবার মতো একটা দেশ, সবাই আমার এখানে চিকিৎসার জন্য আসবে। আমি চিকিৎসার জন্য আমেরিকায় যাব না, কিউবানরা আমেরিকায় চিকিৎসার জন্য যায় না। সেই স্বপ্ন নিয়েই আমি আজকের নববর্ষে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ জাফরুল্লাহ চৌধুরী, ধন্যবাদ প্রফেসর সলিমুল্লাহ খান স্টুডিওতে আসার জন্য। দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। এই অনুষ্ঠানটি অনলাইনেও আপনি দেখতে পারেন, ভিজিট করুন www.njbd.com। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে।